আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমাদের ফিয়াট টক্সের দ্বিতীয় পর্ব। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে আজকে এমন একজন গেস্ট আমরা ইনভাইট করছি যে নিজে তার সামনে অনেক কিছু ঘটছে এবং অনেক কিছুর অনেক ঘটনার সাক্ষী সে নিজে। তো গত এপিসোডে আমি নিজে আমার লাইফের একটা ঘটনা শুনেছিলাম, তো আজকে গেস্টের বক্তব্য শুনবো। তো আজকে আমাদের গেস্ট আসছে আমাদের বন্ধু মাহমুদুল হাসান। তুমি তো আসতে চাইছিলে না প্রথমে, অনেক জোর করে নিয়ে আসছি। তবে এখন খুব এক্সাইটমেন্ট কাজ করতেছে। তাই না? হ্যাঁ, মানে আসলে এইভাবে কখনো বসা হয় নাই। এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে আজকে আসলে যে উদ্দেশ্যে আমরা এখানে আসছি, আজকে আড্ডাবাজি করবো না, কোনো গাল গপ্প নাই, সোজাসুজি আমরা ঘটনা চলে যাই। তো ঘটনাটা আসলে আমার এক রিলেটিভের, ওনারা আমরা পাশাপাশিই থাকতাম, মিরপুরের একটা বাসার ঘটনা। তো উনি প্রায়ই মানে কিছু ঘটনা ফেস করতেন। তো এই বিষয়গুলো আসলে মানে কারোর সাথে বলাটা মানে বলার বিষয় না। কেমন মানে কি রকম ইয়ে হতো এটা? বিষয়গুলো আসলে মানে সবাই ভালোভাবে নিত না। তো পরবর্তীতে উনি আমাদেরকে বিষয়গুলো বললেন যে এরকম এরকম ঘটনা ঘটছে। উনি আসলে যখন উনি আসলে একা একা বাসায় থাকতেন, যখন ওনার হাজবেন্ড অফিসে চলে যেতেন উনি একা বাসায় থাকতেন। ওনার এক ছোট মেয়ে ছিল, কিন্তু মেয়ে ওর নানির সাথে থাকতেন ঢাকার বাইরে। তো উনি এই জন্য একা একাই বাসায় থাকতেন। তো একা একা থাকার কারণে ওনার মধ্যে কিছুটা ভয়ও কাজ করতো। একা একা বাসায় কখনো থাকে না, সবসময় ফ্যামিলির সাথে থাকতো। তো যখন ওয়াশরুমে যেত, বেশিরভাগ সময় ঘটনাগুলো ঘটতো ওয়াশরুমে যাওয়া, মানে ওই ভদ্র মহিলার। হ্যাঁ। এরকম ঘটছে যে উনি এক জায়গায় হোঁচট খাইছে, তো কেউ একজন বলতেছে ব্যথা পাইছিস। আমারও শরীরের পছন্দ হয়ে গেছে। আর এরকম আর কি কি হইলো? তো একদিন এরকম কাপড় চোপড় ধুইতেছেন উনি, হঠাৎ করে বলতেছে তো সহযোগিতা লাগবে। তো উনি মানে আর কি শুনতেছে? উনি শুনতেছে? হ্যাঁ হ্যাঁ, উনি শুনতেছে এবং কাউকে দেখতেছেও না। মানে উনি উনি অনেক কিছু মানে চিন্তা করতেছে, যে পজিটিভলি চিন্তা করতেছে যে আসলে আশপাশের কোনো বাড়ি থেকে কথাগুলো আসতেছে কিনা। তো ঘটনাগুলো ঘটার পর উনি যখন কোনো কিছু আমরা শেয়ার না করি, যখন আমরা ভিতরে জিনিসগুলো জমায় রাখি, আমরা একটা ট্রমাটিক সিচুয়েশনে চলে যাই। পর্যায়ক্রমে কালের পরিক্রমে উনি অসুস্থ হয়ে গেলেন। উনি শারীরিকভাবে দুর্বলতা বোধ করেন। উনি নার্ভাসনেস কাজ করে, যে কোনো কিছুতে ওনার ভয় ভীতি কাজ করে। তো এই ভয় ভীতি থেকে উনি আসলে এটার একটা সমাধান খুঁজতেছিলেন। তখনই উনি আসলে ওনার স্বামীর শরণাপন্ন হলেন, ওনার অন্যান্য রিলেটিভদের শরণাপন্ন হলেন, স্পিরিচুয়াল বিষয়গুলো চিন্তা করতে থাকলেন। তো ভাগ্যক্রমে ওনার যে বাবা, উনি আসলে দেশের বাইরে থাকেন, যার জন্য বাবার সাথে ওইভাবে শেয়ার করা হচ্ছিল না। তো যখন উনি ওনার বাবার সাথে কথাগুলো শেয়ার করলেন, তখন উনি ওনার বাবা একটা বুদ্ধি দিলেন ওনাকে, যে আমার এক বন্ধু আছে যিনি হচ্ছে এই বিষয়গুলো নিয়ে, স্পিরিচুয়াল এই বিষয়গুলো নিয়ে উনি অ্যানালাইজ করেন, এবং হচ্ছে তখন উনি আসলে ডিটেইলস জানতেন না। উনি হচ্ছে ওই ভদ্রলোক না? যার কথা আপনাকে বলেছিলাম এর আগে। তো উনি হচ্ছে আসলে মাঝখানে একটু বলে রাখি, এই যে মুরব্বীর কথা আসতেছে সামনে, মানে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট সামনে আসতেছে, আমি একবারে বলবো না। তো ওনার সাথে কিন্তু একদিন আমার কথা বলার একটা অভিজ্ঞতা হয়েছিল, বলছিল তোমার কাছ থেকে অভিজ্ঞতা হয়েছিল, এবং এটা আরেকদিন বলবো, জাস্ট বলে রাখলাম। হ্যাঁ, তো তো এখন ওনার বিষয়ে কিন্তু ডিটেলস জানা যায়নি, শুধু বলছেন যে উনি স্পিরিচুয়াল এই ট্রিটমেন্টগুলো করেন এবং হচ্ছে তোমরা ওনার শরণাপন্ন হতে পারো। আচ্ছা। তো তখন ওনারা হচ্ছে ওনার শরণাপন্ন হলেন। তো নর্মালি কিন্তু সবাই একটু প্রাইমারি ট্রিটমেন্ট দিয়ে চেষ্টা করেন। তো উনি হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্টগুলো দেওয়া শুরু করলেন। তো বিষয়গুলো এমন ঘটতেছিল, প্রথম যে ঘটনাটা ঘটছে, মিরপুর 10-এ আসলেন উনি। ওনার মানে ওই যে ভদ্রমহিলার বাবার বন্ধু, উনি আসলেন। হ্যাঁ, উনি প্রথমত প্রাইমারি ট্রিটমেন্ট দিবেন, এজন্য উনি প্রথমে ওনাকে ইনভাইট করেন নাই। বলছে আমি আসতেছি, পেশেন্টকে আমি দেখতেছি, আমি দেখে অ্যানালাইজ করি যে কি করা লাগে, ডায়াগনোজ করবে, করে তারপর কি করা লাগে এগুলো করবে। আচ্ছা। তো মিরপুরে যেহেতু ওনার বাসা ছিল, তো ঢাকার বাইরে থেকে উনি প্রথমে বাসার আশেপাশে একটা জায়গায় আসলেন, সে গেলেন ওনাকে আগায় নিয়ে আসার, ওই ভদ্রলোককে রিসিভ করতে গেলেন মিরপুর 10 নম্বর গেলেন। আচ্ছা। জি। তো যখন হচ্ছে রিক্সা দিয়ে আসতেছিলেন, তখন একটা মজার ঘটনা আছে। পিছন থেকে একজন, যেহেতু উনি আগেই ডিটেলস বলে নিয়ে আসছেন, কণ্ঠগুলো এমন, রফিক সাহেব কেমন আছেন, ধীরে দুপুরে। হ্যাঁ, যখন বললো অনেক, মানে আমার তো মানে ভয় পড়ে জিনিসটা দেখে। আমি তো বললাম উনি খুবই ভীতু মানুষ। তো এখন হচ্ছে যার জন্য উনি প্রথমে আশপাশে তাকালেন, কে বলতেছেন, এটা তো কোনো মানুষের কণ্ঠ না। তো তখন পাশে যিনি ছিলেন
যার সহযোগী হিসেবে ওনারা কাজ করেন। তো আচ্ছা, এটা একটা ভাঙায় বলি, মানে ও যেটা বলতেছে, মানে ওই যে ভদ্রলোক, মানে বয়স্ক মুরব্বী মানুষ, উনি যারা নিয়ে এসেছেন, ওনার সহযোগী হয়ে কিছু জিন আছেন, তো জিনেরা ওনার সহযোগী হয়ে সাহায্য করেন। এবং হচ্ছে মানুষের মধ্যেও যেমন খারাপ ভালো আছে, ওই জিনদের মধ্যেও খারাপ ভালো আছে। আমরা যেমন পুলিশ, সেনাবাহিনী, ওনারা যেমন হচ্ছে খারাপ মানুষদেরকে শায়েস্তা করে, এরকম ওনাদের জিনদের মধ্যেও এরকম যারা আছেন, যারা আছে, মুসলিম জিন, যারা খারাপ জিনদের সাহায্য শায়েস্তা করে। করে। আচ্ছা, তো উনি কি বললো যে ভয় পাবেন না? হ্যাঁ, ভয় পাবেন না। ওনারা সবসময় আমার সাথে থাকেন, ওনার সাথে এরকম 2-3 জন থাকতেন সবসময়। আচ্ছা, তো ওনারা সবসময় আমার সাথে থাকেন, যেহেতু আমি ওনাদের সাথে আলোচনা করছি, তো আপনার সম্পর্কে ওনারা জানেন, আর ওনারা তো এমনিতেও জানেন। আমার সাথে এরকম একটা ঘটনা ঘটছে। উনি হচ্ছে বললেন আপনি ভয় পাবেন না, আপনি হচ্ছে ওনারা সবসময় আমার সাথেই থাকেন, এখন যেহেতু আপনি আমার সাথে এই ধরনের কাজে রিলেটেড থাকবেন, এই ধরনের ঘটনা ঘটবে, আচ্ছা, আপনি এটা নিয়ে ভয় আতঙ্কিত হবেন না। তো উনি আসলেন, আসার পরে হচ্ছে ওই যে স্পিরিচুয়াল যে ট্রিটমেন্ট গুলো আছে, দোয়া, তারপর তাবিজ, কবচ, তারপর হচ্ছে পানি পড়া, এই ধরনের যে বিষয়গুলো দোয়ার মাধ্যমে, কোরআন শরীফের আলোকে, কোরআন শরীফের আয়াতের আলোকে। তো ওই জিনগুলো আসলে ওই ডায়াগনোজ করার জন্য আসলে ওনার মধ্যে কি ঘটতেছে, মানে কোন এই জাদু টোনা বা এটা আছে এই কিনা, ধরনের খারাপ কিছু মধ্যে আছে কিনা, বা অন্য কোনো মানুষ তাকে ক্ষতি খারাপ করার করতে চেষ্টা চাচ্ছে করতেছে কিনা, যেমন খারাপ জিনের মাধ্যমে ক্ষতি করতে চাচ্ছে কিনা। এরপরে কি হলো? তো পরে হচ্ছে আরেক দিনের একটা মজার ঘটনা আছে, সেটা হচ্ছে মামার একদিন অফিসে দেরি হয়ে যায়। তো দেরি হয়ে যাওয়ার পরে মামা খুব এটা নিয়ে মানে টেনশনে আছে যে অফিসে দেরি হয়ে গেল, আজকে কিভাবে যাব। তো ওই মুহূর্তে ওনারা আর কি ওইখানে বাসায় উপস্থিত ছিল, প্রায় আসতেন ওনারা, মানে ট্রিটমেন্ট চলতেছে আর কি, ট্রিটমেন্ট চলতেছে, বাসা যাওয়া চলতেছে ওই সময়টাতে। তো তখন জিনদের মধ্যে থেকে একজন বললেন যে আপনি চোখ বন্ধ করবেন, আমরা মুহূর্তের মধ্যে আপনাকে অফিসে নিয়ে আসবো, কিন্তু চোখ খুলতে পারবেন না। মজার বিষয় হচ্ছে ওনাকে বলতে চোখ খুলতে পারবেন না, যদি চোখ খুলেন আমরা উপর থেকে আপনাকে ছেড়ে দিব। আল্লাহ, মানে চিন্তা করেন অবস্থা, মানে ফিরে যায়। পরে ডায়াগনোস করলো, কি হলো পরে? তো ডায়াগনোস করার পর যখন এই ধরনের প্রাইমারি ট্রিটমেন্ট হলো, কাজ হচ্ছিল না, পাশাপাশি মেডিকেল ট্রিটমেন্ট চলতেছে, এরকম প্রাইমারি ট্রিটমেন্ট চলতেছে, কিন্তু কোনো ধরনের কোনো কাজ হচ্ছিল না। পরবর্তীতে আমরা ফাইনালি উনি আমাদেরকে বললেন যে আপনারা দয়া করে যদি আমার বাসায় আসতে পারেন, সেই ক্ষেত্রে আমি একটা ফাইনাল একটা ট্রিটমেন্ট করব। ঢাকার আশপাশে কোথাও? হ্যাঁ, এটা হচ্ছে টাঙ্গাইল মির্জাপুরে। আচ্ছা, ঠিক আছে, আমরা এতটুকু জানি মির্জাপুরে। কে কে গেল ইয়াতে? তো ওনারা তো প্ল্যান করতেছেন যে একজন মহিলা মানুষ তো লাগবে, যেহেতু রোগী যেতে হবে। আচ্ছা, রোগীর সাথে কে গেল? রোগীর সাথে হচ্ছে মামা যাবেন, এবং হচ্ছে ওনার হাজবেন্ড যাবেন, আর হচ্ছে ওনার আম্মা যাওয়ার পরিকল্পনা করলেন। আমাকে ফোন দিয়ে বললেন এরকম ঢাকার বাইরে যেতে হবে। সৌভাগ্যবান। সৌভাগ্য ওই সময়টাতে মানে আমার জন্য সৌভাগ্যবান। তুমি দেখছো বলে জানতে পারছি। আমার কাছে মনে হয়েছে যে যখন আমি এগুলো ফেস করতেছিলাম, তখন হচ্ছে আমি কেন আসলাম। কারণ আমরা পরে বাসে করে আমরা হচ্ছে গেলাম, যাওয়ার পরে ওইখান থেকে বাইকে আমরা ওনার বাসায় গিয়ে পৌঁছালাম, হচ্ছে তখন মাগরিবের আজান দিচ্ছে। তো মাগরিবের আজান দেওয়ার সময় আমরা ওযু করে নামাজ কালাম পড়ার পর আমরা হচ্ছে ওনার সাথে বসলাম। ওনার ঘরটা কেমন? মানে টিনের ঘর। এবং তোমরা সবাই ওনার ঘরে বসলা? কে কে বসছো এখানে? ঘরে না, আমরা উঠানে বসলাম। উঠানে বসছো সন্ধ্যার সময়? জি, সন্ধ্যায়। মানে অন্ধকার? এমনি? হ্যাঁ, অন্ধকার। না, ওই ওই সময়টাতে আমরা সবাই, এবং মহিলারা ভিতরে ছিলেন, আমি, মামা, ওনার ছেলে, এবং হচ্ছে উনি বসলেন। আচ্ছা, ওনার ছেলে হচ্ছে মাদ্রাসায় খেদমত করেন, উনি এই কাজের জন্যই নিয়ে আসছেন, কারণ উনি বুঝতেছিলেন যে ওইখানে এমন কিছু ঘটবে যেটা আমরা ফেস করে কুলাতে পারবো না। তো ওই অন্ধকারের মধ্যে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, এখন আগ্রহ জাগতেছিল যে শুনি, আবার ভয়ও কাজ করতেছিল। কেমন? আমরা এখন কথা প্রসঙ্গে চলে আসলো যে কিভাবে আপনি এই জিনদেরকে বশ করলেন, বা আলোচনা করতেছেন, গল্প করতেছেন, সহযোগী হিসেবে কিভাবে পেলেন। তো উনি তখন আলোচনা করলেন যে এটা আসলে অনেক কষ্টদায়ক ব্যাপার, কারণ আমার শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়, এবং ওদের প্রতি প্রচুর খরচ করতে হয়, ওদের খাবার দাবার অনেক কিছুতে অনেক খরচ করতে হয়, এবং আমার শরীরের উপর দিয়েও ধকল যায়। যখন হচ্ছে ওরা হাজির নাজির হয়, তারপর হচ্ছে এই বিষয়গুলো আসে, তখন আমার শরীরের উপর দিয়ে অনেক ধকল যায়, এবং হচ্ছে তো উত্তরাধিকার সূত্রে আমি পাইছি, এবং আমার বাবা আমাকে ওইভাবে সক্ষম মনে করছেন বলে আমার কাছে দিয়ে গেছেন, না হলে হয়তো আমার কাছে দিয়ে যেতেন না, কারণ আমার উত্তরাধিকারের মধ্যে আমি এরকম কাউকে পাচ্ছি না এখন। উনি এটা বললেন যে আমি যে কার কাছে দিয়ে যাব উত্তরাধিকার হিসেবে,
তো আমি ওইভাবে পাচ্ছি না। তো এই ঘটনাগুলো মানে আমি এভাবেও শুনছি যে যখন এদেরকে উত্তরাধিকার সূত্রে কারো কাছে দায়িত্ব দিয়ে না যাওয়া হয় তখন নাকি ওরা ডিস্টার্ব করে, ও সহযোগিতার বদলে উল্টা ক্ষতি করার চেষ্টা করে, ক্ষতি করে না ঠিক, মানে ডিস্টার্ব করা যে আর কি, তোরা এই যে- নিচ্ছিস না কেন, আমাকে হ্যাঁ। লালন পালনের দায়ভার নিচ্ছিস না। এক্স্যাক্ট, লালন পালনের দায়ভার, হ্যাঁ। তো তো উনি হচ্ছে এটা নিয়ে খুব টেনসড ছিলেন এবং উনি এই বিষয়গুলো আলোচনা করলেন। তো রাতে খাওয়া দাওয়া করলাম, এরপরে আসলো সেই মহেন্দ্র খন। আচ্ছা, ঠিক আছে, তো কিভাবে শুরু হইলো এটা? পুরা ঘর অন্ধকার করে দেওয়া হলো এবং আমরা সবাই মাটিতে বসলাম, একমাত্র উনি বিছানায় বসেছিলেন। আচ্ছা, আমরা সবাই একসাথে মাটিতে বসলাম। বসার পরে উনি হচ্ছে দোয়া কালেমা পড়লেন। পড়ার পরে আসার বিষয়গুলো এমন ছিল, যখন আসতেছে মানে ওনারা যখন আসতেছেন আর কি, হ্যাঁ মানে যখন আসার মুহূর্তটা আসলো তখন টিনের চাল মনে হচ্ছিল, টিনের চালের উপরে পাথরের বৃষ্টি হচ্ছে, ঝুপ 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 ঝুপ, এই ধরনের সাউন্ড। মানে অথচ বৃষ্টি বর্ষা কিছুই নেই। না, পাথরের বৃষ্টি, বৃষ্টির সাউন্ড আর মানে একটা পাথর পড়ার সাউন্ড তো আলাদা। মনে হইতেছিল পাথরের বৃষ্টি হইতেছে। ও মাই গড। এবং কিছুক্ষণ পরেই আমরা সালাম শুনতে পাই। তখন তোমার মানে মনের অবস্থাটা কেমন, মানে এখন আমার শরীরের পশম মানে মানে ভয়েসটা কেমন ছিল? মানে মানে যেমন আমি বলতে পারি যে একটু মোটা ভয়েস ছিল, বা কেমন ছিল এই যে এই ধরনের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাবা, মানে আমার এখন গায়ে কেন এবং খুব দ্রুত কথা বলেন ওনারা, ফাস্ট কথা বলে। হ্যাঁ। আচ্ছা, তো ওনারা আমাদের সাথে বিস্তারিত জানলেন। আমাদেরকে সবচেয়ে অবাক করার বিষয়, উনি আমার সাথে বলতেছেন, আমার ডাক নাম হচ্ছে লিংকন। আচ্ছা, লিংকন সাহেব, আপনি তো মেডিকেলে পড়াশোনা করছেন। আমি মূলত তখন বিএসসি নার্সিং এ পড়াশোনা করতেছি। আচ্ছা। তো উনি কিভাবে জানে আমি জানি না, কারণ এই কথা আমি ওই ওনার যে ওখানে তো কারো মানে ওনার কারোর জানার সাথে আমি কথাই না। কিছু বলি নাই। উনি আমাকে বলতেছেন, আমাদেরকে কিন্তু মেডিকেলের বিষয়ে কোনো সহযোগিতা লাগলে করতে হবে, এই ধরনের কথা। তো আমি তো ভাবতেছি যে আপনাদের সাথে মনে মনে ভাবতেছি, কথা বলেই যে আতঙ্ক লাগতেছে, আপনারা আমার সহযোগিতা চাচ্ছেন, তখন আমার কি অবস্থা হবে? তুই কথা বলছো? হ্যাঁ হ্যাঁ, আমি বলতেছিলাম যে ওনারা যেহেতু কথা বলতেছেন, সালামের উত্তর দিলাম এবং পরবর্তীতে বললাম ঠিক আছে সহযোগিতা করব, আমি তো পড়াশোনা করতেছি, বের হয়ে নেই, তারপরে সহযোগিতা করব। আচ্ছা, এখানে একটা মজার ঘটনা ঘটছে। আমার যে নানি, আমার মামার যে শাশুড়ি, আচ্ছা, ওনার সাথে, উনি হচ্ছে এটার একটা কোইন্সিডেন্ট আমরা যখন ব্যাক করতেছিলাম তখন ঘটছে। তো ওটা তো তখন বলবো না আমরা নাকি? হ্যাঁ ইনশাল্লাহ তখন বলবো, কারণ এখন কি ওই সময়টাতে কি ঘটছিল এটা বলেনি। উনি ওনাদেরকে প্রশ্ন করে বসছিলেন যে আপনারা আমাদের সামনে দেখা দেন না কেন। আল্লাহু আকবার, মানে ওই নানি। হ্যাঁ, আচ্ছা, পরে মুরব্বি কোশ্চেন মানুষ। কিন্তু মানে ইন্টারেস্টিং কোশ্চেন এটা, মানে যে কেউ জিজ্ঞেস করতে ভয় পাবে, মুরব্বি দেখে ভয় পায় নাই। হ্যাঁ, আচ্ছা, পরে? এবং ওনারা মনে হইলো কিন্তু রাগান্বিত হয়েছেন, কিন্তু ওনারা রাগটা প্রকাশ করলেন। আচ্ছা, কেমন মানে বলার পর ওনারা কি মানে? ওনাদের ফিডব্যাকটা এমন ছিল, আমরা দেখা দিলে আপনার এখানে বসে থাকতে পারবেন না। এইভাবে বললো? হ্যাঁ, যে আমাদের আকার আকৃতি এমন, আচ্ছা আচ্ছা, পরে আপনারা অনেক ভয় পাবেন। পরে নানি এজন্য চুপ আমরা- হয়ে গেছে। জি, তখন চুপ হয়ে গেলেন, কারণ শর্টটা রাগান্বিত ছিল। ও আচ্ছা, মানে আমরা হেসে বলতেছি বাট উনি একটু রাগ হয়ে এবং হ্যাঁ, ওনার শর্টটা রাগান্বিত ছিল। উনি মোটামুটি এইটা বলাতে একটা ইনসাল্ট করে বসছেন। আমি ওখানে থাকলে আসলে ঝাইদার দৌড় দিতাম আসলে ভয়ে। পরবর্তী ঘটনাগুলো আসতেছি, এটা আরো ইন্টারেস্টিং। তো পরবর্তীতে উনি ওনার মাকে নিয়ে আসলেন, যে ইনি হচ্ছেন আমার মা, আমি কাঁধে করে নিয়ে আসছি। উনার বয়স 1000-এর বেশি। মানে এটা কে বলতেছে? ওই যিনি যার মাকে ও। যিনি নিয়ে আসলেন, আচ্ছা আচ্ছা। যে উনার বয়স মানে 1000-এর বেশি এরকম একটা বয়স বললেন। তো জিনরা তো সচরাচর অনেক বেশি বয়স বাঁচে আর কি, ওনাদের আয়ুষ্কাল অনেক বেশি। তো উনিও খুব মুরব্বী গলায় কথা বললেন আমাদের সাথে, মানে ওনার মাও কথা বললেন? মাও কথা বললেন, এবং মহিলা ভাষায়? হ্যাঁ মহিলা ভাষায়, যে আমাদের সাথে কথোপকথন করলেন। তারপর হচ্ছে আমাদের কুশলাদি জিজ্ঞেস করলেন। বাহ। এরপর ওনার মেয়েকে নিয়ে আসলেন, মানে মেয়ের বয়সও 100 আপ। আচ্ছা, এবং সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ওনার মেয়ে ইন্ডিয়াতে একটা ইংলিশ মিডিয়াম কলেজে পড়াশোনা করেন। আল্লাহু আকবার। মানে এবং এটা শুনে আমরাও খুব শিহরিত হয়ে গেছিলাম।
যে উনি পড়াশোনা করেন, বলে যে উনি মানুষ বেশে পড়াশোনা করেন। সুবহানাল্লাহ। মানে মুহূর্তের মধ্যে ইন্ডিয়া থেকে চলে আসলো এবং আমাদের সাথে কথাবার্তা বললো। ওনার মেয়েও। ওনার মেয়েও আসলো? জি। মাই গড। প্রথমে আমরা আসলে এই কুশলাদির বিষয়গুলাই অনেক দীর্ঘ সময় এরকম আমরা অনেক আলাপ আলোচনা করছি। আচ্ছা আচ্ছা, মানে অনেক গল্প হয়েছে। হ্যাঁ, অনেক গল্প। তো মেয়েটা এসে মানে কি বললো, মানে আসলো ভালো বললা কেন মন্দ তোমরা? জিজ্ঞেস করছে, মানে বলতেছে যে উনি আসতেছে বা আসছে জি বলছে। জি জি। তো ওনার মাকে কিন্তু উনি কাঁধে করে নিয়ে আসছিলেন। আচ্ছা, কাঁধে করে নিয়ে আসছিলেন, মানে হাঁটতে চলতে পারেন না, এরকম বয়স হয়ে গেছে। আচ্ছা। তো পরে কুশলাদি জিজ্ঞেস করা হইলো। তো পরবর্তীতে শুরু হলো আসলে ট্রিটমেন্টের মেইন স্টেপ যেটা। আচ্ছা। ওই সময়টাতে উনি বললেন যে আপনাদের যে জিন আসলে ধরছেন, এই জিন আসলে আপনাদেরকে ছেড়ে যাবে না, এবং এটা একটা জিন না, শত শত জিন। এবং উনি এটা আমাদেরকে ব্রিফিং করলেন যে যখন কাউকে এরকম জিনে আসর করে তখন একটা জিন আসর করে না। আচ্ছা। এটা নাকি মানে নর্মাল বিষয় যে শত শত জিন একসাথে হয়ে আসর করে। এবং পরবর্তীতে ওনারা বললেন যে আপনারা নিশ্চিন্ত থাকেন, আশা করি আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। কারণ আশ্বস্ত করলেন এই জন্য, কারণ ওনারা এখন ফাইনাল একটা সিদ্ধান্ত নেবেন, এবং সিদ্ধান্তটা এমন যে ওনাদের একটা রাক্ষস জিন আছে, ওনাদের বশে একটা রাক্ষস জিন আছে, যে রাক্ষস জিন ওই জিনগুলোকে খেয়ে ফেলবে। মানে এইটাই, এটা ছাড়া উপায় নাই আর, এই সমাধান নাই আর? না। আচ্ছা। এবং এটার জন্য ওনারা একটা রিকোয়ারমেন্ট দিলেন আমাদেরকে। আচ্ছা, কেমন? সেটা হচ্ছে একটা জাল, এবং জাল কিনতে কিছু টাকা লাগবে, এবং টাকাটা হচ্ছে উনি ওনার হাতে নিয়ে ওই জিনকে দিবে আর কি। জিনরাই জিনদেরকে ধরার যে জাল, ওটা কিনে ওই জিনকে ধরে নিয়ে আসবে, ওই জিনগুলোকে। আচ্ছা আচ্ছা, পরে? এবং ওরা দল বেঁধে চলাফেরা করে। আচ্ছা। তো মামা ওই সময়টাতে হচ্ছে টাকাটা দিল, দেওয়ার পরে ওরা ওই টাকাটা নিয়ে জাল কিনে নিয়ে আসলো। মানে আমরা রাজি কিনা আগে আমাদের কনসেন্ট নিলাম যে এরকম এরকম রিকোয়ারমেন্ট, আপনাদের আশা করি কোনো ক্ষতি করবে না। আমাদের আশ্বস্ত করলেন যে এরকম ঘটনা ঘটবে, এবং সব ঘটনা আমাদের চোখের সামনেই ঘটছিল। এখন অন্ধকার, যার জন্য আমরা দেখতে পাই নাই, কিন্তু আমরা ফিল করতে পারতেছি এখন কি ঘটতেছে। পরে তোমরা টাকা দিলা? টাকা দিলাম। টাকা দেওয়ার পর আমার সেই সময় অনেকদিন আগের ঘটনা, আমি স্টুডেন্ট তখন, 2011-12 সালের দিকের ঘটনা। 3,500 টাকা, অ্যারাউন্ড 3,500 টাকা। ওরা একটু ভেঙে বলে টাকা, ওরা অ্যারাউন্ড মানে রাউন্ড ফিগার বলে না। ওরা 301 টাকা, 325 টাকা, 327 টাকা, এই ধরনের একটা টাকা বলছে। তো আমার আপাতত মাথায় আসতেছে না। দিলাম পরে? হ্যাঁ, তো দেওয়ার অ্যারাউন্ড 3,500 টাকা। তো দেওয়ার পর ওর জাল, এখন যে ঘটনাটা ঘটবে, এখন ঘটনাগুলো আমাদেরকে ফেস করতে হবে। আচ্ছা। এবং ফেস করতে হবে যারা এখানে ইয়াং ছিলাম আমরা, আমি, আমার ওই রিলেটিভ, এবং হচ্ছে ওনার যে ছেলে আছে উনি। কারণ উনি বুঝতেছিলেন, হুজুরের ছেলে? জি, হুজুরের ছেলে। বুঝতেছিলেন যে আমরা দুইজন মানে এটা আমরা কন্ট্রোল করতে পারবো না, একজনকে লাগবে। ঘটনাটা এমন ঘটবে, উনি আমাদেরকে ব্রিফিং দিলেন যে জাল দিয়ে জিনগুলোকে ধরে আনার পরে এই জানালা দিয়ে জালটা দেয়া হবে, এবং আপনার এই বোতলটা রেডি রাখবেন। একটা গ্যালনের মতো বোতল ছিল, 2 লিটারের হবে, এবং এই বোতলের মধ্যে এই জালটা থেকে এটাকে পুশ করা হবে, এবং ওই বোতলটাকে যত তাড়াতাড়ি আপনারা মাটির সাথে টাচ করাতে পারবেন, জিন্নের শক্তি তত তাড়াতাড়ি কমে যাবে। আর যদি আপনারা মাটির সাথে ফেস করাতে না পারেন, আপনারা ফেইল হবেন। আচ্ছা। তখন আপনাদের বড় ধরনের ক্ষতি হবে। বিশাল একটা, মানে এমন একটা অবস্থা। এবং আমাদের সাথে এটা ঘটছিল এই ঘটনা। বলো কি? তারপর মানে আমরা মাটির সাথে প্রথমবার যখন এটাকে ধরলো, আমরা সবাই মিলে ধরলাম। মানে কি মনে হচ্ছে তখন আসলে? মানে তো একটা জিনিস, খালি বোতল, একটা নিচে নামতেছে না, লিটারেলি নিচে নামতেছে না। আর 3জন প্রেসারাইজ করতেছে না, নিচে নামতেছে না, এটা খালি উপরের দিকে যাচ্ছে। কারণ জিনরাও জানে যে আমি যদি মাটিতে স্পর্শ করে ফেলি আমার শক্তি কমে যাবে এবং ওরা আমাদেরকে ধরে ফেলবে। এজন্য ওরা খালি উপরের দিকে আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছিল। এমনও হয়েছে, আমার ওই সময়টাতে একটা মজার ঘটনাও ঘটছে, এখন মনে হচ্ছে মজার। আমার মামা ধস্তাধস্তি করতে করতে আমার মার প্যান্ট ছিঁড়ে গেছে। মামার? হ্যাঁ। চিন্তা করছেন অবস্থা, মানে এইটা। এবং প্রথমবার যখন আমরা 3জন ধস্তাধস্তি করে মাটিতে নামাতে চাচ্ছি, বোতলের মুখটা খুলে যায় এবং জিনগুলো আল্লাহ। তারপরে
আমরা তো সবাই আতঙ্কিত হয়ে যাই যে এখন আমাদেরকে আবার কোনো ক্ষতি করে বসে কিনা, কারণ এখন তো ছাড়া পেয়ে গেছে, ওই জায়গায় উন্মুক্ত ওরা। তো আল্লাহর রহমত এবং ফেরেশতাদের সহযোগিতা, আমি যতটুকু জানি যে খারাপ জিনরা সচরাচর আমরা যদি মানে কোনো খারাপ অবস্থায় না থাকি সেই অবস্থায় খারাপ জিনরা ক্ষতি করতে পারে না, কারণ আল্লাহ তাআলার ফেরেশতা আমাদেরকে সহযোগিতা করেন। তো তখনও পর্যন্ত হচ্ছে ছুটে গেল, আমরা খুব খুব আতঙ্কিত হয়ে গেলাম। তো তখন ওইখানকার একজন জিনের নাম ছিল আলী হুজুর, আমরা হুজুর বলে ডাকতাম ওনাদেরকে। তো আলী হুজুর উনি বললেন যে আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আবার এটাকে ধরার ব্যবস্থা করব, কিন্তু আপনাদেরকে জালের টাকাটা আবার পে করতে হবে। মানে জাল ছিঁড়ে গেছে এটা ওদের হিসাবে? জি জি। আচ্ছা, তো আমরা আবার টাকাটা দিলাম। এরপরে আবার ওইভাবে আবার আগের কার্যপ্রণালীগুলো পর্যায়ক্রমে আসলো এবং আমরা তখন মানে 3 জনে টেনে ওইটাকে মাটিতে নামাইতে সফল হলাম। মানে আমি এটা আসলে ফিল করতে চাইতেছি, মানে একটা জিনিস খালি চোখে দেখতেছো বাট 3 জন মিলে নামাইতে পারতেছো না। ভিতরে বাতাস, মানে ভিতরে যে কিছু দেখা যাবে যে আসলে ভিতরে কিছু আছে এরকমও কিছু না। এবং তখন কিন্তু আলো চলে আসছে। মানে কোনো মানে কি কাজ করছে তোমার ভিতরে, মানে কেমন লাগছে তখন? আসলে কি, তখন আমাদের একটা মানে আপনি যখন ডিটারমেন্ট থাকবেন একটা কাজে, আপনার ফোকাসটা যখন কোনো কাজে থাকবে, তখন কিন্তু আপনার মধ্যে ভয় বা এই মানে যা করার ঘটে গেছে সামনে, এখন এটা করতে হবে, মানে ফোকাস আমাদের যে এটা মাটিতে নামাইতে হবে। আচ্ছা, পর মাটিতে নামাইলা? হ্যাঁ, ওই সময় আমরা মাটিতে নামাইলাম, কারণ ওই সময়টাতে আসলে ভয় কাজ করতেছিল না। নামানোর পরে কি মানে আস্তে এটা থেমে গেল? হ্যাঁ, একবার মাটিতে নামানোর পরে ওইটা দেখার কোনো নাড়াচাড়া নাই, স্টপ পুরো একবার স্টপ। আচ্ছা, পর মুখ বন্ধ করলাম? মুখ বন্ধ অবস্থায় নামাইতে হয়। ও, প্রথমবার মুখ খুলে যাওয়াতেই ওগুলো ছুটে গেছিল। ওনারা হচ্ছে জাল দিয়ে ঢুকায়া মুখটা বন্ধই করে দেয়। আচ্ছা, কিন্তু মাটিতে নামার দায়িত্ব তোমার? আমাদের। আচ্ছা। তো পরবর্তীতে এরপরের ঘটনাটাতে আমার সবচেয়ে বেশি ভয় লাগছিল। সেটা হচ্ছে যখন আমরা মাটিতে নামাইলাম তখন লাইটগুলো জ্বালায় দেওয়া হয়েছিল। আচ্ছা আচ্ছা, ইচ্ছাকৃতভাবে? হ্যাঁ, লাইটগুলো জ্বালায় দেওয়া হয়েছিল। যখনই জাল থেকে বোতলে ভরা হয়েছে তখনই লাইটগুলো জ্বালাই দেওয়া হয়েছে। মহিলারা আছে, আমরা ধস্তাধস্তি করে আবার মহিলাদের উপর না পড়ে যাই, এজন্য লাইটগুলো জ্বালাই দেওয়া হয়েছিল। তো বোতলটা যখন ওই যিনি হচ্ছে ওই জিনদের মানে সহযোগিতা নেন যে হুজুর, উনি নিলেন বোতলটা, নেওয়ার পরে আবার লাইটটা বন্ধ করে দেওয়া হয়েছে। আচ্ছা। এবং তখন ওই রাক্ষস জিনকে হাজির করার সময় আসলো। ওনারা বললো যে এখন এই রাক্ষস জিন আসবে, আপনারা ভয় পাবেন না। আমরা আসার সময় আপনারা যে শব্দ পাইছেন ওই তুলনায় মানে এই শব্দটা এখন যে শব্দটা হবে ওইটার তুলনায় কিছুই না। মানে এখন ব্যাপক শব্দ হবে, মানে নয়েজ হবে আর কি। হ্যাঁ, এবং মাঝখানে একটা কথা বলে নেই, ওনারা তো জালটা নিয়ে চলে যান। তো জালটা নিয়ে যখন চলে যান, টিনের চাল, ওখানে কোনো দরজা, টিনের চালে কখনো দরজা থাকে হয় নাকি? কিন্তু আমাদের কাছে মনে হচ্ছিল একটা দরজা অনেক সাউন্ড করে খুলতেছে, আবার অনেক সাউন্ড করে বন্ধ হইতেছে। মানে ওনারা যখন চলে যায় তখন মনে হইলো একটা দরজা খুললো, ওনারা চলে গেল এবং সাথে সাথে অনেক বিকট এক সাউন্ড হয়ে দরজাটা বন্ধ হয়ে গেল। মানে আমরা যখন মানে ঘরের দরজা জোরে লাগায় একটা শব্দ হয়, হ্যাঁ, এর চেয়ে অনেক জোরে, উপর থেকে পড়লে তো আরো সাউন্ড হয়। আচ্ছা আচ্ছা। নরমালি আমরা কেন্দ্রীয় মসজিদে যখন নামাজ পড়তে থাকতাম, আমাদের যে ফাঁকা দেয়া আছে না প্রতিটা তালায়, তখন যে উপর থেকে যখন ছাউনিটা পড়ে যেত একটা সাউন্ড হতো না, একটা গম করে শব্দ হতো, এই ধরনের সাউন্ড। তো যখন রাক্ষস জিন আসবে তখন সবাই একটু ঘাবড়ে গেছিল। ঘাবড়ানোর বিষয় কারণ হচ্ছে তখন সাউন্ডটা একটু অন্যরকম ছিল। মানে কেমন শব্দ হইলো যখন আসছে? এই পাথরের বৃষ্টি হওয়ার মতোই শব্দ, কিন্তু সাথে কিছু শব্দ মানে মনে হলো যে যোগ হলো, এটার সাথে অ্যাড হলো। মানে কেমন ছিল? ভৌতিক কিছু শব্দ আসলে, এই টাইপের আর কি। আচ্ছা। এবং যখন এখন হচ্ছে রাক্ষস জিনের ওই জিনগুলোকে খাওয়ার পালা, এবং এই সাউন্ডটা আগের সব সাউন্ডকে হারমোনাইজ। কি বলো, কিভাবে? মানে আমরা বাচ্চাদের ভয় দেখাই না, এই ধরনের একটা সাউন্ড করে। এবং আমি তো আসলে ওদের মতো সাউন্ড করতে পারবো না, কারণ মানুষ। আমি এইটা শুনে আমার কেমন, মানে আমি ভাবতেছি মানে এরকম শব্দ হইতেছিল, এরকম রাক্ষস জিন এবং সে জিনকে খাচ্ছে। সাউন্ডটা কেমন হইতে পারে মানে আপনার আসলে কল্পনা করলে বুঝতে পারবেন। মানে তুমি একটু বলো, তোমার সাউন্ডটা মানে কিরকম হয়েছে? মানে বলো না যে সিমিলার বা লুক অ্যালাইক, এর কেমন শব্দ হইতেছিল?
মানে খাওয়ার সাউন্ড গুলো যেমন বিকট আকারে হয়, আমরা এই ধরনের সাউন্ড হয় না অনেকে খাওয়ার হ্যাঁ সময়, হ্যাঁ ওনাদের সাউন্ড গুলো এই ধরনের শব্দ একটা sound। ছিল এরকম। আরো বিকট আকারে, আমি তো আসলে মানুষ না, না, হিসেবে হ্যাঁ, সাউন্ডটা হ্যাঁ, করতে পারতেছি না। আরো বিকট আকারে এই ধরনের সাউন্ড হলো, এবং গিলে ফেলার একটা সাউন্ড আছে না, এটা আবার আলাদা। উনি যখন মানে গিলে ফেলতেছে, এটার সাউন্ড আবার আলাদা। যখন এক একটা জিনকে গিলতেছে, বুঝতেছেন তো যে শত শত জিন, এটার সাউন্ড আবার আলাদা। ভয়ঙ্কর ব্যাপার ভাই এটা। এখন তারপর হচ্ছে খাওয়ার যে পর্বটা, এটা ওনারা শেষ করলেন। করার পরে তারপর উনি আশ্বস্ত করলেন যে এখন আশা করি আর কখনোই কোনো সমস্যা হবে না। আপনাকে যেই জিনগুলো ডিস্টার্ব করতেছিল, যেই জিনগুলোর কারণে আপনি এতটা অস্বস্তিকর জীবনযাপন করতেছিলেন এতদিন, আপনি আশা করি আজকে থেকে আপনি আপনার নর্মাল লাইফ লিড করতে পারবেন, সাধারণ জীবনযাপন করতে পারবেন আশা করি। তো আমরা যখন রাতে, তখন এই কাজ শেষ হতে হতে 12টা কি 1টা বেজে গেল। আমাদেরকে একটা রুমে, ওনাদের তো আসলে গ্রামের মানুষ, এত থাকার ব্যবস্থাও থাকে না, তো আমাদের সবাইকে একটা রুমে আসলে ওনারা থাকতে দিলেন। আসলে আমরা থেকেছিলাম কিন্তু ঘুমাইনি। ভাই ঘুম হয় নাকি? মানে আমি হলে তো মানে মানে যা আছে আমার কাছে মনে হচ্ছিল সকাল হবে কখন, সকাল হবে কখন, মানে ঘুম ওই জায়গায় থাকা যায় কেমনে ভাই? আমি মানে আমি চোখ বন্ধ করলেই তো মনে হয় যে মনে হয় পাশ থেকে বলবো যে কি খবর, এইটা সেইটা। তো আমরা হচ্ছে ওই পাশের রুমটা, যে রুমটাতে আসলে এই অপারেশনটা হলো, তার পাশের রুমে আমরা থাকতে গেলাম, এবং কেউ আসলে ঘুমাইতে পারে না রাতটা। সবার কাছেই মনে হচ্ছিল সকাল হবে কখন। আল্লাহ। তো ভোরবেলাও আপনাদেরকে যেই ঘটনাটার কথা বলতেছিলাম, যে আমার নানির সাথে একটা ঘটনা ঘটেছিল, মানে ওই দিনই? হ্যাঁ, ওই দিন ভোরবেলায় আচ্ছা যখন আমরা ফিরে আসতেছিলাম, এবং বাসা থেকে কিছু দূর যাওয়ার পরেই। আচ্ছা, কি হলো? আপনার মনে আছে, তোমার মনে আছে মনে হয় যে আমি বলেছিলাম যে এই নানি হচ্ছে জিজ্ঞেস করে বসছিল হ্যাঁ, যে তোমরা দেখতে কেমন, আপনারা দেখা দেন না কেন? দেখা দেন না কেন, সরি। হ্যাঁ হ্যাঁ। কোনো শীতকাল, কাদা নাই রাস্তায়, বাইকে আসতে হয় বলছিলাম, আমি আর নানি একই বাইকে আসতেছিলাম আমরা। কোনো কাদা নাই, কোনো বৃষ্টি বাদল নাই, আমরা পড়ে গেলাম বাইক থেকে, সোজা পড়ে গেলাম। আচ্ছা, মানে আমরা নিজেও বুঝতেছিলাম না কেন পড়ে গেলাম। আল্লাহ, নানি তো অনেক ব্যথা পাইছে। হ্যাঁ, কারণ নানির মাথার চুল হচ্ছে একটা ক্লিপ দিয়ে বাঁধা ছিল, যেটা ওনার মাথায় আঘাত করে, যার জন্য উনি একটু ভালোই ব্যথা পাইছিলেন। মানে ওইভাবে অনেক স্পিডে ছিল না তো গাড়িটা, যার জন্য আসলে ওইভাবে আর কি স্লিপ খাই নাই, বা বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, দুর্ঘটনা। আমাদের মনে হয় মানে উনি পরবর্তীতে আমরা জানতে পারলাম, যখন ওনার বাসায় আসা যাওয়া ছিল তো ওই হুজুরের, তখন ওই যে আলী হুজুর, ওনারা বললেন যে ওই দিন আসলে আমরা এই দুষ্টামি করে ফেলছিলাম। কি ওনার ফাজিল, মানে ওই যে একটু রাগ হয়েছিল কথায়, সেটা সোচ্চা বানিয়েছে ফালাই দিয়ে। এবং দুষ্টামি করে ফেলার কারণে হয়তো আমরা কোনো বড় ধরনের আঘাত পাইনি। বলতে চাচ্ছিলাম যে মানে এই বিষয়গুলা, মানে আসলে যে আমরা অনেক সময় নেগেটিভলি নেই, যে ওর সাথে এরকম ঘটছে, মনে হয় ওর কোনো সমস্যা আছে, বা ও অন্যভাবে চলে বা কিছু, এরকম কিছু না। বিষয়টা হচ্ছে এইসব বিষয় কিন্তু মানে জাদু টোনা বা কেউ কেউ ক্ষতি করা, আমাদের হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য নবীদের, ওনার সময় কিন্তু এরকম বান মারতো এরকম। হ্যাঁ, এবং অন্যান্য নবীদের সাথেও কিন্তু এই যে জিনদের সাথে জাদু টোনা করা, চলাফেরা, এগুলো কিন্তু ছিল। তো সবকিছু শেষ হচ্ছে, সবকিছুরই ভালো আর মন্দ আছে। আমরা সবসময় ভালোর দিকটাই ফোকাস করার চেষ্টা করব, ভালোভাবে চলাফেরা করব। আর এই যে আমার বন্ধু এত কষ্ট করে আসছে, এতক্ষণ সময় দিল, আর মূল্যবান সময় থেকে, ও কিন্তু গভর্নমেন্ট জব করে এবং খুব পরেশগার একটা মানুষ, আমাদের বন্ধুদের মধ্যে সবচেয়ে পরেশগার আল্লাহর রহমতে। তো ও আসছে, আমি খুশি। আশা করি আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমার জন্য তুমি দোয়া করো, আর অনুষ্ঠান যারা দেখতেছেন তাদের জন্য দোয়া করো তুমি। অবশ্যই, ইনশাআল্লাহ। এবং আমিও খুবই খুশি এবং আনন্দিত। প্রথমে বিষয়টা নিয়ে খুবই মানে একটু অন্যরকম লাগতেছিল, আতঙ্কিত ছিলাম যে আসলে এভাবে তো বসা হয় নাই কখনো। আমি কিন্তু ওরে বলি নাই আজকে, আমি ফোন দিয়ে আনছি, ফট করে বসাই দিয়েছি এবং ডাইরেক্ট। যখন তুমি আমাকে একটা সাহস দিয়ে বসাই দিলা, তখন খুব এক্সাইটেড লাগছে যে হ্যাঁ, এই বিষয়টার সাথে আমি ইনভলভ হতে পারবো, মানুষকে কিছু তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো, যেটা আর সবাই একটু মানে ওই বললাম যে ভালোটা সময় কাটবে সবার, এইটাই আর কি। তো
আজকে এই পর্যন্ত। আজকের শোটা অনেক বড় ছিল, কারণ ঘটনাটাই হচ্ছে এরকম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সটে আমরা দেখি কোনো গেস্ট নিয়ে আসবো, নাকি নতুন কোনো জায়গায় যাব, না আমি নিজে বলবো, সেটা আপনারা বলবেন কোনটা আপনারা চান। আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু ধন্যবাদ। আলাইকুম। আসসালামু আলাইকুম।